আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। একনেকে প্রায় 24,400 কোটি টাকা ব্যয়ে 4 প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি প্রকল্পের ব্যয় বাড়ল 6,500 কোটি টাকা। সাবের হোসেন চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম 3 দিনের রিমান্ডে। হজের খরচ কমানো ও সমুদ্র পথে বাংলাদেশি হজ যাত্রী পাঠানোর ব্যাপারে সম্মত সৌদি আরব। সৌদি হজ ও উমরা মন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার বৈঠক। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 24,412 কোটি 94 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বড় প্রকল্প। এই উন্নয়ন প্রকল্পে নতুন করে ব্যয় বেড়েছে 6,573 কোটি 96 লাখ টাকা। সাদি মাহমুদের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক সভা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 24,404 কোটি 94 লাখ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে 4 প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় বেড়েছে 376 কোটি 99 লাখ টাকা। আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়েছে 6,573 কোটি 96 লাখ টাকা। মাতারবাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প। অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম, একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। প্রকল্প ব্যয় কমলে অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়ে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অপরাজনীতির অপচয়গুলো এখনও আছে। বিদেশি অর্থায়ন হলেও সহজ শর্তে ঋণ নিয়ে এগোচ্ছে সরকার বলে উল্লেখ করেন তিনি। যখন প্রকল্পের বলা হয় যে আর অর্থ ব্যয় না করে শুধু সময় বাড়ালেই হবে, বরাদ্দ বৃদ্ধি না করে, এখানে যদি আগে থেকেই বরাদ্দ বৃদ্ধি হয়ে থাকে, তাহলে তো সেখানেও অপচয়ের একটা সুযোগ আছে। কাজে সেই সব প্রকল্পগুলো আমরা যখন ছাড় দিচ্ছি, আমরা বলছি যে আসলেই কি অত ব্যয় দরকার। যেমন কতগুলো নির্মাণ প্রকল্প আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বলা হচ্ছে যে বাড়তি ব্যয় না করে শুধু সময় বাড়ানো। এই সময় বাড়ানো কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, অধিকাংশ ক্ষেত্রেই চতুর্থবার এই প্রকল্পগুলোর সময় বাড়ানো হয়েছে। সরকারি প্রকল্পের কাজগুলোতে এখন পর্যন্ত কতগুলো গাড়ি আছে, সেগুলো কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। যুবদল নেতা শামীম রেজা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পরাগ আজমের রিপোর্ট। গণ অভ্যুত্থানে পতনের আগে আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে সিএমএম আদালতে তোলা হয়।
ওই সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন বিএনপি সমর্থক আইনজীবী ও সাধারণ মানুষ। মামলার তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মকবুল হত্যা মামলা, এটা বিএনপি অফিসের সামনে যে আপনারা জানেন যে 10 ডিসেম্বর যে আমাদের সমাবেশ ছিল, ওই সমাবেশকে কেন্দ্র করে 7 তারিখে সেখানে সাবরেশন নেতৃত্বে এবং তার এলাকার যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে বিএনপি অফিসে হামলা করে, তছনছ করে এবং সেখানে নিচে বোম মারে এবং বিভিন্ন ধরনের ককটেল বিস্ফোরণ করে, সেখানে গুলি ছোড়ে। সেখানে একজন বিএনপির কর্মী মকবুল আহমেদ নিহত হয়। একই সঙ্গে আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব আমিনুল ইসলাম খানকে। যুবদল নেতা শামীম রেজা হত্যা মামলায় তাদের 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। 10 তারিখে বিএনপি যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশের সময় প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে যুবলীগ এবং ছাত্রলীগ অতর্কিতভাবে আক্রমণ করে। সেই আক্রমণে সেখানে শামীম নামে একজন যুবদল নেতা নিহত হয়। এই হত্যার সঙ্গে প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তা যারা মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং নজিবুর রহমানের তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন। শুনানির পর সেনা সদস্য ও পুলিশের কড়া পাহারায় আসামিদের রিমান্ডের জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময়ও বিক্ষোভ দেখায় আইনজীবী সহ সাধারণ মানুষ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকার শীর্ষে 50 জনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার IRSSC 16তম বারের মতো বিশ্বের 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয় চিন্তা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীর অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলিম সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শীর্ষক এ তালিকায় স্থান পেয়ে থাকেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজের খরচ কমানো এবং সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণ করবে বাংলাদেশ। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সমুদ্রপথে হজযাত্রী প্রেরণে ধর্ম উপদেষ্টার প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আর রাবিয়া। হজের খরচ কমানোর বিষয়েও সৌদি হজ ও উমরা মন্ত্রী একমত হয়েছেন বলে জানান ধর্ম উপদেষ্টা। সমুদ্র পথে জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। হজযাত্রীদের সংখ্যা নির্ধারণ, দ্রুততম সময়ে হজ চুক্তি সম্পাদন এবং শিশু ও অসুস্থদের হজ পালনে নিরুৎসাহিত করার জন্য বাংলাদেশকে তাগাদা দিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী। বৈঠক শেষে জেদ্দা হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপদেষ্টা বলেন, বেসরকারি পর্যায়ে এজেন্সি প্রতি 250 জন হজযাত্রী কোটা বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। এবং উনি বলছেন যে আমরা মাল্টিপল ভিসা ইস্যু করব, যাতে করে এজেন্সির লোকেরা মালিক অথবা তাদের প্রতিনিধি মক্কায় এবং মদিনায় গিয়ে আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেন। 2000 হজ যাত্রী প্রতিটি এজেন্সির জন্য বাধ্যতামূলক করেছেন ওনারা। আমরা বলেছি গত বছরের মতো 250 জনে নামিয়ে আনার জন্য, প্রতি এজেন্সি 250 জন। তবে হজের খরচ কমানোর বিষয়ে ভিন্ন কথা বলছেন হোটেল ব্যবসায়ীরা। যাবে ততই হজের খরচ বাড়তি থাকবে আস্তে আস্তে। এজেন্সি আছে যারা অপেক্ষা করে দাম কমবে, দেখা যায় দাম আরো বৃদ্ধি পায়, হাজদের খরচটা আরো অনেক গুণ বেড়ে যায়। হারামের সন্নিকটে, দ্বিতীয়টি হবে আজিজিয়া এবং আরেকটি সমুদ্র পথে। এই 3টি প্যাকেজের মাধ্যমে হজের খরচ কতটুকু কমিয়ে আনা যায় সেটাই এখন দেখার বিষয়। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আরিয়া গ্রামে ফলদ, বনজ ও ওষুধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও চারা বিতরণ করা হয়। সবুজ দেশ গড়ে তোলার এমন কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করছে সংগঠনটি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ চুয়াডাঙ্গায় লাগানো হয়েছে এবং বিভিন্ন জেলায় লাগানো হচ্ছে একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হচ্ছে কার্বন নিঃসরণকে কমানো, অক্সিজেন বাড়ানো এবং এখানে যে ধরনের প্রাণীগুলো থাকে গাছে তাদের কিন্তু একটা বাসস্থানের ব্যবস্থা করছি আমরা। এবং আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টি যাই বলি না কেন সব কিছু কিন্তু ব্যালেন্স করে এই গাছ। সুতরাং আমাদের ইকোসিস্টেমকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের গাছের বিকল্প নেই। আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এই বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলতে হবে এবং এই কাজটি আমরা যত দ্রুত করব তত কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। নিভৃত পল্লী আড়িয়াদহ গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ আমাদের জীবন বাঁচায়। আমাদের সবার উচিত, সবার জায়গা থেকে উচিত আমাদের বৃক্ষরোপণ করা। আমাদের সমাজের উপকার হচ্ছে এবং উপকৃত হচ্ছে দেশ ও গ্রামের মানুষ। প্রকৃতি ও জীবন রক্ষায় কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এই চ্যানেল আয় সকলকে আমি এই উদ্যোগ এই ধরনের কাজের জন্য আমরা গর্বিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাহায্যকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু এটা দেখে অনুপ্রাণিত হবে। এই অনুপ্রেরণার আলোকে দেখা যাচ্ছে আগামী সমৃদ্ধ একটা দেশ, সুন্দর একটা দেশ আমরা কল্পনা করতেই পারি। জনকল্যাণকর কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। সারা বিশ্বে যে তীব্র গরম, সেই গরমে যখন আমরা হাঁপসাপ হয়ে উঠেছি তখন চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব এই সুন্দর উদ্যোগটা গ্রহণ করেছে, যা আমাদের এই সুন্দর পৃথিবী, সুন্দর পরিবেশ, প্রকৃতিকে আরও সুন্দর করে গড়ে তুলতে এবং পৃথিবীর শীতলতম করতে সহায়তা করবে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হবে চুয়াডাঙ্গা, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টি-20 সিরিজ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। মাদারীপুরে আখ চাষে আবারও আগ্রহী হয়ে উঠছেন কৃষক। আখ ফসল দীর্ঘমেয়াদী হওয়ায় একসময় আখ বাদ দিয়ে ধান, পাট ও ডাল জাতীয় ফসলের চাষ বাড়তে থাকে। তবে গত কয়েক বছরে ধান, পাট ও ডাল চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, ন্যায্য দাম না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে ফসল হানির শঙ্কায় পড়েন কৃষক। অপরদিকে আখ চাষে ঝুঁকি কম ও দাম ভালো পাওয়ায় আবারও মাদারীপুরে আখ চাষ বাড়ছে। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। ধান ও পাট সহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে খরচ বেশি, বাজারে মূল্য কম ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকায় আখ চাষে আবারও ঝুঁকছেন মাদারীপুরের কৃষক। প্রাকৃতিক দুর্যোগে আখের ফলন নষ্ট হওয়ার ভয় কম ও অল্প পুঁজিতে বেশি লাভ পাওয়া যায় আখ চাষে। এবছর কালকিনি ও রাজৌর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েকশো একরে প্রথমবারের মতো আখ চাষ শুরু করেছেন চাষি। রবি শস্যতে অনেক খরচাপাতি হইতো, লাভ হইতো না সেরকম, আবার বর্ষা বৃষ্টিতে মাঠ যেত, এই কারণে লাভের বিষয়টা বেশি দেখে আর কি আখের চাষ করা হয়। আখের লাভবান বেশি, বৃষ্টি হলেও সমস্যা নাই, রৌদ্র হলেও সমস্যা নাই। আখের চাষ শুরু করছি কারণ আখের লাভ অনেক বেশি হয় এবং এটা দিয়ে গুড় বানানো হয়। আখ চাষ দীর্ঘমেয়াদী হয় কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রথম বছর আখ চাষের সাথে ডাল জাতীয় ফসল লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। আখের যে শুরুতে যখন তার চারা অবস্থা থাকে তখন আপনারা পাশাপাশি এই আখের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডাল জাতীয় ফসল এগুলো চাষ করে আপনারা পুষিয়ে নিতে পারেন। মাদারীপুরে সুগার মিল না থাকলেও স্থানীয়ভাবে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে আখ চাষ করে গুড় তৈরি ও খুচরা বিক্রি করেও
লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা পেলে আখ চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন প্রান্তিক চাষিরা। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগে সাতক্ষীরার প্রায় 2 লাখ বাসিন্দা। মাসের পর মাস পানিবন্দী জীবনে আবদ্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভরাট হয়ে যাওয়া সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অব্যবস্থাপনা আর খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে সাতক্ষীরার পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা নদী। একটু বৃষ্টিতেই দুকুল ছাপিয়ে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংরি, লাপসা, বদ্দিপুর, মাছখোলা, কামালনগর, ইটাগাছা, জিয়ালা সহ অধিকাংশ এলাকার বাসিন্দারা। নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা এই পানিবন্দী হয়ে আছি। ডিসি সাহেব যদি আমাদের একটা পাকা রাস্তাটা কাটাই দিয়ে যদি একটা বিলিবিশনা করে দেয়, 3 দিনের মধ্যে আমাদের এই অঞ্চল আবার দেখি সাতক্ষীরা পর্যন্ত দেখে যাবে। সুপেয় পানির অভাবের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ যেভাবে দেখা দিয়েছে তাতে মানুষের ভিতরে একটা হাহাকার, একটা অসহায়ত্ব বোধ করছে। কিন্তু এই অসহায়ত্বের জন্য সরকারিভাবে বা কোনো সংস্থা আজ পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা কিছু আসেনি। তবে অপরিকল্পিত মাছ চাষের জন্য এমন পরিস্থিতি বলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা কমপ্লিট হইলে আশা করি যে আমাদের জলাবদ্ধতা দূর হবে আর কি। তবে লোকালি যদি কোনো জলাবদ্ধতা পাই, সেটা আসলে আনপ্ল্যান কোনো কিছু থেকে থাকলে লাইক মৎস্য ঘেরের যে নীতিমালা সেই অনুযায়ী এটাকে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ লোকাল জলাবদ্ধতাও দূর হবে বলে আশা করছি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেদনা নদীর পানির লেভেলটা আমার এই জলাবদ্ধ পানির চেয়ে প্রায় 3 থেকে 4 ফুট, অবস্থান ভেদে যেমন বিধায় প্রায় 5 ফুট উঁচু। এই পানিটা মানে সরছে না, যার ফলে কিন্তু আমার এই যে ভিতরের পানিটা আমি করতে পারছি না। পাটা কেটে বা কোনো জায়গায় একদম কেটে দিয়েই আমরা চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, নদীর প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে 2021 সালে 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। বাফুফে নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করা হয়েছে। মোট 21টি পদে নির্ধারিত 133 জন ভোটারের অংশগ্রহণে 26 অক্টোবর দুপুরে শুরু হবে ভোট গ্রহণ। এর আগে বার্ষিক সাধারণ সভা হবে। 9 অক্টোবর থেকে শুরু হবে 3 দিনের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। দাখিল 14 ও 15 অক্টোবর। 18 অক্টোবর আপত্তি শুনানি শেষে 20 অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সভাপতি পদে 1 লাখ, সিনিয়র সহ সভাপতি পদে 75,000, সহ সভাপতি পদে 50,000 এবং সদস্য পদে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। বাফুফে ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ। এর আগে 5 বার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার তার সহকারী হিসেবে আছেন AKM এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান। দিন ফর্ম নিয়ে যাবে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। ভোটার তালিকা তৈরি করবে সংগঠন এক্সিকিউটিভ কমিটি। যেহেতু তারা করবে, আপিল শুনলেও তারা শুনবে, কোনো বিরোধ থাকলে সেটাও তারা নিষ্পত্তি করবে। এখানে আমাদের কোনো বলার বা কোনো শোনার কোনো এখতিয়ার নেই। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একনেকে প্রায় 24,400 কোটি টাকা ব্যয়ে 4 প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি প্রকল্পের ব্যয় বাড়ল 6,500 কোটি টাকা। সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম 3 দিনের রিমান্ডে। হজের খরচ কমানো ও সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রী পাঠানোর ব্যাপারে সম্মত সৌদি আরব।
সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার বৈঠক। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউ ইয়র্ক